ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসি সিবিটি 2 এর একটা পিওয়াইকিউ সেট তোমাদের সাথে আলোচনা করব, যেটার পরীক্ষাটা হয়েছে তোমার 21শে জানুয়ারি 2021-এ। ঠিক আছে, আমরা অলরেডি সিবিটি 1 এর যে পিওয়াইকিউগুলো ছিল সেগুলো আমরা করে নিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। এবং সিবিটি 2 এর অনেকগুলো পিওয়াইকিউ তোমাদের অলরেডি করানো হয়েছে। তো তোমরা যারা আজকে নতুন ক্লাসটা দেখছো তারা অবশ্যই সেই পিওয়াইকিউ ক্লাসগুলো করবে। ঠিক আছে, চলো তার আগে দেখো, আজকের ক্লাসটা শুরু করার আগে, মানে আজকের যে টপিক সেটা শুরু করার আগে তোমাদেরকে একটা ব্যাচ সম্বন্ধে একটু ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে রেলের পরীক্ষাকে টার্গেট করে। তোমরা জানো রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাকরির অবস্থা কীরকম তোমরা সকলেই জানো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের হাতে সেন্ট্রাল এক্সাম ছাড়া আর কোনো উপায় নেই। তার মানে কি, রেল আর এসএসসি, প্রধানত রেল আর এসএসসি এই দুটো পরীক্ষা রয়েছে। তো রিসেন্টলি আমরা জানি যে রেলের দুটো পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল, ফর্ম ফিল আপও হয়ে গেছে, পরীক্ষা খুব শীঘ্রই হবে। ঠিক আছে, দুটো পরীক্ষা কি, এনটিপিসি এবং গ্রুপ ডি। তো এই দুটো পরীক্ষাকে টার্গেট করে একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেটা 6 মাসের কোর্স। ঠিক আছে, 6 মাসের মধ্যে তোমাদেরকে কমপ্লিট সিলেবাস শেষ করে দেওয়া হবে, যেখানে তোমাদেরকে ব্যাচ ফিস হিসাবে মাত্র 1500 টাকা দিতে হচ্ছে। এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, বারবার দিতে হবে না, একবার পেমেন্ট করলেই হবে। ঠিক আছে, ওয়ান টাইম পেমেন্ট। দেখো, একটা ব্যাচের টাকাতে তোমরা দুটো পরীক্ষার প্রস্তুতি কিন্তু নিতে পারবে। ঠিক আছে, এনটিপিসি এবং গ্রুপ ডি। তো এটা একটা তোমাদের জন্য ভালো খবর। ঠিক আছে, তাছাড়া কি তোমরা এই ব্যাচে কি কি পাবে একবার দেখে নাও। এই ব্যাচে তোমরা প্রত্যেক দিন লাইভ ক্লাস পাবে। ঠিক আছে, লাইভ ক্লাস থাকছে এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ক্লাসও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো, প্রত্যেক সপ্তাহে তোমাদের টোটাল 18টা করে ক্লাস করানো হবে। তার সাথে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, ইবুক এগুলো তো পাবেই। এবং তোমাদের টোটাল 15টা ফুল মক টেস্ট, যেমন পরীক্ষা হয় সেরকমভাবেই ফুল মক টেস্ট দেওয়া হবে এবং ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আলাদা করে ক্লাস করানো হবে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট টিচার থাকবে তোমাদের। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যারা প্রস্তুতি নিচ্ছ তারা ব্যাচটা জয়েন করো। ব্যাচটা জয়েন করতে গেলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, যেটা ডিসক্রিপশন বক্সেও থাকবে, তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, কোন সালে ব্রিটিশ সংসদ পূর্ব ভারতের কোম্পানির ক্ষমতা ব্রিটিশ মুকুটে হস্তান্তরিত করে? মানে দেখো, প্রশ্নটা হচ্ছে যে কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে পাওয়ারটা ব্রিটিশ ক্রাউনের কাছে চলে যায়। ঠিক আছে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশদের হাতে কখন ক্ষমতাটা চলে যায়? 1858 সালে, 1862, 1859 নাকি 1857? উত্তরটা করো তোমরা। তোমরা জানো 1857 সালে কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ। বা এটাকে অনেক জায়গায় বলা হয় ভারতের প্রথম স্বাধীনতা বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং ব্রিটিশ সরকার বোঝে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে শাসন দিলে ভারতীয়রা এরকম বিদ্রোহ করতেই থাকবে। তার জন্য 1858 সালে একটা বিল নিয়ে এসেছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ঠিক আছে, এই অ্যাক্টের মাধ্যমেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা ব্রিটিশ সরকারের কাছে চলে যায়। ঠিক আছে, কি হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ ক্রাউনের কাছে চলে যায়, ব্রিটিশ ক্রাউনের কাছে চলে যায়। এবং এখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই পদটার পরিবর্তে কি আনা হয়? ভাইসরয় অফ ইন্ডিয়া। এবং ভারতের প্রথম ভাইসরয় কে? ক্যানিং, এটাও মনে রাখবে। ঠিক আছে, ক্যানিং হচ্ছে ভারতের প্রথম ভাইসরয়। দেখবে 1784 যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে বিওডি, বোর্ড অফ ডাইরেক্টর, আর একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। কারণ কি, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুটো কাজ দেওয়া হয়েছিল। বোর্ড অফ ডাইরেক্টরকে দেওয়া হয়েছিল যে তোমরা ব্যবসাটা দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো মেনলি ভারতে ব্যবসা করতে এসেছিল। এবং বোর্ড অফ কন্ট্রোলকে দিয়েছিল তোমরা পলিটিক্স দেখো।
কিভাবে ভারতকে শাসন করা যায়। তো 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে এই দুটা পদকেই কিন্তু কি করে দেওয়া হয়, সমাপ্ত করে দেওয়া হয়, ঠিক আছে। তাছাড়া 1858তে কি করা হয়েছিল, এখানে মুঘলদের যে বাদশা টাইটেল, মুঘলদের বাদশাহ উপাধিটাও কিন্তু কি করা হয়, নষ্ট করে দেওয়া হয়। তারা আর বাদশাহ উপাধিটা ব্যবহার করতে পারতো না, ঠিক আছে। আরেকটা প্রশ্ন আছে দেখবে যে এলাহাবাদ ম্যানিফেস্টো কখন এসেছিল, তো সেটা মনে রাখবে, এলাহাবাদ ম্যানিফেস্টো এসেছিল তোমার 1 নভেম্বর 1958, 1958 সালে, ঠিক আছে। চলো নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কোন গ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার, গীতবিতান, গোরা, নাকি সঞ্চয়িতা, নাকি গীতাঞ্জলি, বলো কোন পুস্তকটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। তো এটা হচ্ছে তোমার গীতাঞ্জলি। তোমরা জানো গীতাঞ্জলির জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর কি পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখো বাকি যে তিনটা বই রয়েছে, গীতবিতান, গোরা বা সঞ্চয়িতা, এই সবগুলোই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা, ঠিক আছে। এরপর দেখো গীতাঞ্জলি কত সালে তিনি নোবেলটা পেয়েছিলেন, 1913 সালে, 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। এবং সাহিত্যে নোবেল পাওয়া প্রথম এশিয়ান ব্যক্তি, ঠিক আছে, মনে রাখবে এই নোট এটা, ঠিক আছে। সাহিত্যে নোবেল প্রাপক ফার্স্ট ভারতীয় নয়, ফার্স্ট এশিয়ান, ভারতীয় তো বটেই, আমাদের সম্পূর্ণ ইতিহাস, সম্পূর্ণ এশিয়া মহাদেশের প্রথম ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পেয়েছেন, তার নাম কি, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং তখন তার নাম রেখেছিলেন সং অফারিংস, ঠিক আছে, সং অফারিংস, ঠিক আছে। এরপর আমরা দেখব যে নোবেল প্রাইজ সম্বন্ধে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। নোবেল প্রাইজ, নোবেল প্রাইজের আরো একটা নাম রয়েছে, সেটা হচ্ছে তোমার একাডেমি অ্যাওয়ার্ড। কি নাম, একাডেমি অ্যাওয়ার্ড। নোবেল প্রাইজ কার স্মরণে দেওয়া হয় জানো, স্যার আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেলের স্মরণে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয়, সুইডেনের স্টকহোম শহর থেকে দেওয়া হয়। আলফ্রেড নোবেল কে ছিলেন, একজন বিজ্ঞানী ছিলেন এবং তিনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন। কি আবিষ্কার করেছিলেন, ডায়নামাইট আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। নোবেল প্রাইজের স্থাপনা হয়েছিল তোমার 1900 সালে এবং প্রথম দেওয়া হয় 1901 সালে, প্রথমবার দেওয়া হয়। তো 1901 সালে প্রথমবার 5টা বিভাগের উপর নোবেল প্রাইজ দেওয়া হয়। 5টা বিভাগ কি কি, একটা হচ্ছে শান্তি, শান্তি, একটা হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, রসায়ন, তারপর হচ্ছে মেডিসিন এবং লিটারেচার বা সাহিত্য। এই 5টা বিভাগের উপর 1901 সালে প্রথমবার নোবেল প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে। 1901 সালে প্রথমবার এই 5টা বিভাগে নোবেল প্রাইজ দেওয়া হয়। তখন কিন্তু ইকোনমিক্সের ওপর নোবেল প্রাইজ দেওয়া হতো না। পরবর্তী ক্ষেত্রে 1968-এ ইকোনমিক্সকে নোবেল প্রাইজের সাথে অন্তর্ভুক্ত করা হয় এবং ইকোনমিক্সে নোবেল প্রাপক প্রথম ভারতীয় হচ্ছে কে, অমর্ত্য সেন। চলো নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে কখনো ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হননি, বিমল জালান, কে কস্তুরী রঙ্গন,
ডক্টর মনমোহন সিং, ডক্টর সুব্বা রাও, কে কখনো ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হননি? দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক, আরবিআই যেটাকে আমরা বলি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ভারতের সেন্ট্রাল ব্যাংক। তো এখানের যিনি হেড হন, ঠিক আছে, তাকে কি বলা হয়? গভর্নর বলা হয়। তো কে কস্তুরী রঙ্গন, ঠিক আছে, তিনি কখনোই কিন্তু আরবিআই এর গভর্নর হননি। আরবিআই এর প্রথম গভর্নর, ফার্স্ট গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ। কে নাম? অসবর্ন স্মিথ। প্রথম প্রথম ভারতীয় গভর্নর ছিলেন কে? সিডি দেশমুখ। সিডি দেশমুখ, তিনি ছিলেন প্রথম ভারতীয়। 1943 থেকে 49, 1943 থেকে 49 পর্যন্ত তিনি আরবিআই এর গভর্নর ছিলেন। এবং অসবর্ন স্মিথ 1935 থেকে 37 পর্যন্ত এখানের গভর্নর ছিলেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস নোট করো, যে বিমল জালান, তিনি কখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন? 1997 থেকে 2003 পর্যন্ত ভারতের গভর্নর ছিলেন, ঠিক আছে। আচ্ছা, ডক্টর মনমোহন সিং, তিনি 1982 থেকে 1982 থেকে 85 পর্যন্ত ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। এবং তিনি আরবিআই এর 15তম গভর্নর ছিলেন, এটাও কিন্তু মনে রাখবে। এবং কততম প্রধানমন্ত্রী ছিলেন? 13তম প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। আচ্ছা, ডক্টর সুব্বা রাও, তিনি 2008 থেকে 2013 এই সময়কাল পর্যন্ত আরবিআই এর গভর্নর ছিলেন। আচ্ছা, বর্তমানে আরবিআই এর গভর্নর কে রয়েছে 26তম? তার নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় আরবিআই এর প্রথম মহিলা, দেখো আরবিআই এর এখনো পর্যন্ত কোনো মহিলা গভর্নর হননি, কিন্তু প্রথম মহিলা ডেপুটি গভর্নর রয়েছে। ডেপুটি গভর্নর কে? তার নাম হচ্ছে পুনম গুপ্তা, ঠিক আছে। চলো নেক্সট। ইলবার্ট বিলের সাথে সম্পর্কিত ভাইসরয়ের নাম কি? ইলবার্ট বিলের সাথে সম্পর্কিত ভাইসরয়ের নাম কি? লর্ড লাউন্সডাউন, লর্ড মেও, লর্ড ডাফরিন, নাকি লর্ড রিপন? ইলবার্ট বিলের সাথে কে যুক্ত? দেখো, ইলবার্ট বিল হচ্ছে তোমার 1833 সালে এসেছিল, সরি 1883, 1883 ইলবার্ট বিল এসেছিল। ইলবার্ট বিলটা কি? ইলবার্ট বিলে বলা হয়েছিল যে ভারতীয় জাজ, ইন্ডিয়ান জাজেরা কি করতে পারবে? ইউরোপিয়ানদের সাজা দিতে পারবে, বা ইউরোপিয়ানদের যে ক্রিমিনাল কেস রয়েছে সেখানে তারা যুক্ত থাকতে পারবে, ঠিক আছে। এইটা একটা মানে বিশাল স্টেপ, কারণ তার আগে ইউরোপিয়ানদের কোনো রকম কেসে কোনো ভারতীয় জাজকে রাখা হতো না। কিন্তু 1883 ইলবার্ট বিল আসার পর ইন্ডিয়ান জাজ বা ভারতীয় জাজদেরকে ইউরোপিয়ানদের যে ক্রিমিনাল কেস সেখানে রাখা হয়, ঠিক আছে। আর ইলবার্ট বিল এসেছিল কার সময়? লর্ড রিপনের সময় এসেছিল, ঠিক আছে। নেক্সট, কলকাতায় একটি বিশাল মার্বেল ভবন ব্রিটিশদের দ্বারা নির্মিত, যার নকশা তাজমহলের প্রতিধ্বনি করে। ভিক্টোরিয়ার স্মৃতিস্তম্ভ, ফোর্ট উইলিয়াম, নাকি রাইটার্স ভবন, নাকি সেন্ট পলের ক্যাথেড্রাল? বলছে যে মানে আমাদের কলকাতায় অবস্থিত একটা মার্বেলের ভবন রয়েছে যেটা তাজমহলের মতো দেখতে। তো সেই ভবনটার নাম কি? ভিক্টোরিয়া মেমোরিয়াল, নাকি ফোর্ট উইলিয়াম, নাকি রাইটার্স ভবন, নাকি সেন্ট পলের ক্যাথেড্রাল? কোনটা তাজমহলের মতো দেখতে? উত্তরটা করো।
উত্তরটা হচ্ছে তোমার ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঠিক আছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কলকাতায় অবস্থিত এবং এটা অনেকটা তাজমহলের মতোই দেখতে। দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে আর্কিটেক্ট সেটা কে, খুব গুরুত্বপূর্ণ। আর্কিটেক্ট কে বানিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঠিক আছে, তো এটা আর্কিটেক্ট হচ্ছে এমারসন। দুজন আর্কিটেক্ট রয়েছে, একজন হচ্ছে এমারসন, আরেকজনকার নাম হচ্ছে তোমার ভিনসেন্ট, দুজনেই ইংরেজ। ঠিক আছে, এরা কি বানিয়েছিল, ভিক্টোরিয়া স্মৃতিস্তম্ভ। দেখো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে একটা তোমরা এখানে স্ট্যাচু দেখতে পাচ্ছ একদম উপরে, এই যে স্ট্যাচুটা রয়েছে এটাকে বলা হয় অ্যাঞ্জেল অফ ভিক্টোরি। অ্যাঞ্জেল অফ ভিক্টরি, কি বলা হয়, অ্যাঞ্জেল অফ ভিক্টরি। ঠিক আছে, এরপর দেখো কি বলা হয়েছে যে তাজমহলের মতো দেখতে, তাহলে তাজমহলটা কে বানিয়েছে, তাজমহল, তাজমহল বানিয়েছে তোমার শাহজাহান। কিন্তু তাজমহলের যে বাস্তুকার বা আর্কিটেক্ট তার নাম কি, তার নাম হচ্ছে উস্তাদ আহমেদ লাহোরি। উস্তাদ আহমেদ লাহোরি। ঠিক আছে, তাহলে তাজমহলের বাস্তুকারের নাম কি, উস্তাদ আহমেদ লাহোরি। তাজমহলটা বানিয়েছিল কে, শাহজাহান। দেখো এই মুঘল সাম্রাজ্যের শাহজাহানেরই বানানো আরো একটা গুরুত্বপূর্ণ ভবন রয়েছে যেটা হচ্ছে লাল কেল্লা। লাল কেল্লা। ঠিক আছে, তো এই লাল কেল্লার বাস্তুকার কে জানো, লাল কেল্লার বাস্তুকার হচ্ছে উস্তাদ আহমেদ লাহোরি। উস্তাদ আহমেদ লাহোরি, তাহলে কে, উস্তাদ আহমেদ লাহোরি তোমার তাজমহল এবং লাল কেল্লা এই দুটারই বাস্তুকার। ঠিক আছে, আচ্ছা ফোর্ট উইলিয়াম এটা কোথায় অবস্থিত, এটাও কলকাতাতে অবস্থিত। ফোর্ট উইলিয়ামটা বানানো হয়েছিল কার সময় জানো, বানানো হয়েছিল তোমার সিরাজদৌল্লার সময়। ঠিক আছে, এবং এই ফোর্ট উইলিয়ামের ভিতরে একটা জেল রাখা হয়েছিল, জেল। এবং সেখানের একটা ঘটনা রয়েছে ব্ল্যাক হোল ঘটনা। ব্ল্যাক হোল ঘটনা, ফোর্ট উইলিয়ামের ব্ল্যাক হোল ঘটনাটা কি জানো, সিরাজদৌল্লা এখানে টোটাল 146 জন ইংরেজকে, ঠিক আছে, মানে সিরাজদৌল্লা 146 জন ইংরেজকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়, যেখানে তোমার 100 জনও থাকতে পারবে না সেরকম রুমে 146 জনকে বন্দি করে। এবং পরের দিন দেখা যায় 146 জনের মধ্যে 123 জনের মৃত্যু হয়। তার জন্য এটাকে বলা হচ্ছে ব্ল্যাক হোল, ফোর্ট উইলিয়াম। ঠিক আছে, নেক্সট, জাতিসংঘের প্রথম জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন। ঠিক আছে, জাতিসংঘ ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের প্রথম মহাসচিব কে ছিলেন, কোফি এ আন্না, ট্রিগবি লি, ইউথান্ড, কে ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ঠিক আছে, তো ইউএনও বা জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে, ট্রিগবে লি। ঠিক আছে, ট্রিগবে লি। বর্তমানে কে রয়েছেন, বর্তমানে মহাসচিব রয়েছে তোমার, তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুটারেস। অ্যান্টোনিও গুটারেস, এবং তিনি ইউএনওর 9 নাম্বার কি ছিলেন, 9 নাম্বার বা 9th মহাসচিব রয়েছেন। কোফি এ আন্না ইনি হচ্ছেন ইউএনওর 7 নাম্বার মহাসচিব। ইউথান্ড 3 নাম্বার মহাসচিব। ঠিক আছে, এরপর দেখো যদি বলা হয় জাতিসংঘের প্রথম মহিলা প্রেসিডেন্ট, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট, তার নাম কি, বিজয় লক্ষ্মী পণ্ডিত। বিজয় লক্ষ্মী পণ্ডিত, এই যে ইনি হচ্ছেন বিজয় লক্ষ্মী পণ্ডিত। ঠিক আছে, তিনি ইউএনওর প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন। এরপর দেখো ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ঠিক আছে, তোমরা জানো এটার মেন কাজ হচ্ছে অন্তররাষ্ট্রীয় শান্তি স্থাপন করা।
ঠিক আছে, গোটা বিশ্বে যাতে শান্তি থাকে, তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়, তার জন্যই ইউএনওর স্থাপনা করা হয়। কবে এটা স্থাপিত হয়েছিল? 24 অক্টোবর 1945-এ এটি স্থাপিত হয় ইউএনও। আচ্ছা, এটার হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক শহরে এটার হেডকোয়ার্টার। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় ইউএনওর নামকরণটা কে করেছিল? নামকরণটা করেছে তোমার ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। ঠিক আছে, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি এই ইউএনওর নামকরণটা করেছিলেন। কি করেছিলেন? নামকরণ করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, ইউএন এর বর্তমান সদস্য সংখ্যা কটা জানো? 193টা বর্তমান মেম্বার রয়েছে। তার মধ্যে নবীনতম হচ্ছে সাউথ সুদান। সাউথ সুদান হচ্ছে কি একদম নবীনতম। নেক্সট, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? জাভা, মিন্ট, এমএস ডস নাকি ইউবুন্টু? নিচের কোনটা অপারেটিং সিস্টেম নয়? কম্পিউটারের অপারেটিং সিস্টেম নয় কোনটি? উত্তরটা করো। আচ্ছা দেখো, দেখেই বুঝতে পারছো জাভা। জাভা কিন্তু একটা অপারেটিং সিস্টেম নয়, এটা একটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ। দেখো কম্পিউটারের মধ্যে কি থাকে? একটা থাকে ল্যাঙ্গুয়েজ আর একটা থাকে অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম। ল্যাঙ্গুয়েজ কি কি রয়েছে দেখে নাও। একটা হচ্ছে তোমার জাভা, এটা একটা ল্যাঙ্গুয়েজ। পাইথন, ঠিক আছে। তারপর হচ্ছে সি প্লাস প্লাস, তাছাড়া রয়েছে আর, স্কেল, রুবি। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বা ভাষা। অপারেটিং সিস্টেম কি কি রয়েছে? যেমন একটা হচ্ছে ম্যাক ওএস, এটা একটা অপারেটিং সিস্টেম। তাছাড়া রয়েছে তোমার উইন্ডোজ, এটা একটা অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড, গুগলের যে অ্যান্ড্রয়েড, এটাও একটা অপারেটিং সিস্টেম। তাছাড়া রয়েছে তোমার লিনাক্স, এটাও একটা অপারেটিং সিস্টেম। অ্যাপেল আইওএস, এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এবং এখানে যে তিনটা অপশন রয়েছে, এগুলোও হচ্ছে এক একটা অপারেটিং সিস্টেম। ঠিক আছে। নেক্সট, জাতীয় স্টক এক্সচেঞ্জের সদর দপ্তর কোথায়? জাতীয় স্টক এক্সচেঞ্জ বলতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের কথা বলা হয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, তার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সেটা জিজ্ঞেস করছে। মুম্বাই, দিল্লি, কলকাতা নাকি চেন্নাই? কোথায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের হেডকোয়ার্টার রয়েছে? উত্তরটা হচ্ছে কি মুম্বাই। মুম্বাইতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের হেডকোয়ার্টার রয়েছে। দেখো, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা যেটাকে আমরা শর্ট ফর্মে এনএসই বলি, এটা স্থাপিত হয়েছে তোমার 27 নভেম্বর 1992। 92, ঠিক আছে। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে এটার হেডকোয়ার্টার। বর্তমানে এনএসই ওর সিইও কে রয়েছে? তার নাম হচ্ছে আশিস কুমার চৌহান। ঠিক আছে। এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মতোই আরো একটা গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে সেবি।
সেবি খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সম্পূর্ণ নাম কি? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আমাদের যে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট যেগুলো রয়েছে না, সেগুলোকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করে কে? সেবি। সেবির স্থাপনা হয় 1988 সালে, 1988 এটির স্থাপনা হয়, এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? মুম্বাইতে, ঠিক আছে। মুম্বাইতে হচ্ছে এটার হেডকোয়ার্টার। সেবির প্রথম চিফ কে ছিল? ফার্স্ট হেড বা প্রথম সভাপতি কে ছিল? তার নাম হচ্ছে এস দুবে। আর যদি বলা হয় বর্তমানে কে রয়েছে, তার নাম হচ্ছে তুহিনকান্ত পান্ডে। ঠিক আছে, মনে রাখবে বম্বে স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ এটা হচ্ছে এশিয়ার সব থেকে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ, মানে যেখান থেকে শেয়ার কেনা বেচা হয়, ঠিক আছে। দেখো, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বম্বে স্টক এক্সচেঞ্জ এগুলো হচ্ছে কি যেখান থেকে আমরা শেয়ার কিনি বা স্টক কিনি, ঠিক আছে। স্টক মার্কেটে যেগুলো কেনা হয়, কেনা বেচা সেগুলো হয়। কিন্তু সেবি হচ্ছে কি, সেবি এই যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ এদেরকে কন্ট্রোল করে, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শ্রীলঙ্কার সাথে তার সীমানা ভাগ করে না? সীমানা ভাগ করে না, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড নাকি বিহার? নিম্নের মধ্যে কে শ্রীলঙ্কার সাথে সীমানা ভাগ করে না? দেখো, এই প্রশ্নটা কিন্তু ছিল না, ঠিক আছে। একটা অন্য প্রশ্ন ছিল, যে প্রশ্নটা আমরা বারবার করে এসেছি, তার জন্য আজকের কোশ্চেনটা একটু চেঞ্জ করেছি, বিশেষ করে এই প্রশ্নটা। তো কোনটা শ্রীলঙ্কার সাথে সীমানা ভাগ করে না? দেখো, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড নাকি বিহার, কে করে না? মনে রাখবে, শ্রীলঙ্কার সাথে এই চারজনেই কিন্তু সীমানা ভাগ করে না। কারণ সীমানার সাথে মানে শ্রীলঙ্কার সাথে ভারতের কোনো সীমানাই নেই। শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে কি রয়েছে? সমুদ্র রয়েছে। আর এই যে সমুদ্রটা রয়েছে, এখানটাকে বলা হয় পক প্রণালী। পক প্রণালী কি বলা হয়? পক প্রণালী বলা হয়, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত ভাষার মধ্যে কোনটি ইউনাইটেড নেশনের 6টি ভাষার একটি? দেখো, আমরা আগে ইউনাইটেড নেশন সম্বন্ধে জানলাম, এরপর আমাদেরকে জানতে হবে যে ইউনাইটেড নেশনের কটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে কোন ভাষাটা ওই 6টার মধ্যে পড়ছে? চীনা, উর্দু, হিন্দি, জাপানি? তো দেখো, চীনা বা চীনি ভাষা হচ্ছে তোমার ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের একটা ভাষা। দেখো, ইউএনও কটা ল্যাঙ্গুয়েজ আছে বললাম? 6টা ল্যাঙ্গুয়েজ আছে। 6টা কি কি? একটা আছে ইংরেজি, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান, চীনি, ঠিক আছে, স্প্যানিশ এবং আরবি। এই 6টা ভাষা হচ্ছে তোমার ইউএনওর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 6টা, ঠিক আছে। দেখো, এই যে ইউএনও 6টা যেমন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, তেমনি 5টা দেশের কাছে ভিটো পাওয়ার রয়েছে। ভিটো পাওয়ার নিয়ে আগেও তোমাদেরকে বলেছি। 5টা দেশ কি কি? একটা হচ্ছে আমেরিকা, ইউকে মানে ইংল্যান্ড, ফ্রান্স, চায়না, রাশিয়া। এই 5টা দেশ। তো এই 5টা দেশের যে ভাষা, সেটাও কিন্তু এখানে রয়েছে। দেখো, ইউএসএ এবং ইউকে হচ্ছে ইংলিশ, ফ্রান্সের ফ্রেঞ্চ, চায়নার চিনি, রাশিয়ার রাশিয়ান, এবং বাড়তি হচ্ছে স্প্যানিশ ও আরবি, ঠিক আছে। এরপর দেখো, আমাদের দেশের যেমন একটা সংবিধান রয়েছে, ঠিক একই রকম ভাবে ইউএনেরও কিন্তু সংবিধান রয়েছে, যেটাকে বলা হয় ইউএন চার্টার।
কি বলা হয়, ইউএন চার্টার। তো এই ইউএন চার্টারে টোটাল 19টা ভাগ রয়েছে, এটাও পরীক্ষায় আসতে পারে। 19টা ভাগ রয়েছে, তার মধ্যে 111টি 111 111টি কি রয়েছে, ধারা রয়েছে। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি মানুষের চোখের অংশ নয়? সিলিয়ারি পেশি, কর্নিয়া, কোক্লিয়া নাকি আইরিস? কোনটা মানুষের চোখের অংশ নয়? এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিউম্যান আই। আমাদের বাইরের থেকে চোখগুলো দেখতে ছোট হলেও ভিতরে কিন্তু অনেক বড়। ঠিক আছে, তো মানুষের চোখের অংশ নয় কোনটা? সিলিয়ারি পেশি, কর্নিয়া, কোক্লিয়া নাকি আইরিস? তো দেখো, মানুষের চোখের অংশ নয় হচ্ছে তোমার কোক্লিয়া, কারণ এটা হচ্ছে মানুষের কানের অংশ। এটা কি করে, আমাদের যে শ্রবণ শক্তি সেটাকে স্থানান্তরিত করে। কি করে, স্থানান্তরিত করে। আচ্ছা, সিলিয়ারি পেশি, এটা কিন্তু মানুষের চোখের একটা অংশ। এই যে দেখতে পাচ্ছ সিলিয়ারি মাসেল, এই যে এখানে রয়েছে। তো আমাদের চোখের যে নড়াচড়া, আমরা চোখটা এদিক ওদিক তাকাচ্ছি, চোখটা যে নড়ছে, যেটাকে আমরা পিউপি বলি, এটা নড়ছে। তো এই নড়াটা বা এই যে একদিক থেকে অন্যদিকে যাওয়া, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সিলিয়ারি পেশি। তাহলে কি করে, চোখের নড়াচড়াকে কন্ট্রোল করে। আচ্ছা, এরপর হচ্ছে কর্নিয়া। কর্নিয়ার কাজ কি? কর্নিয়ার কাজ হচ্ছে, দেখো কর্নিয়া, এই যে দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়ার কাজ কি জানো? কর্নিয়ার কাজ হচ্ছে আলোর প্রতিসরণ এবং ফোকাস করা। আমাদের চোখের মধ্যে যে আলোটা আসছে, সে আলোর প্রতিসরণ করা এবং ফোকাস করা কোনো একটা বস্তুর উপর, এটার কাজ হচ্ছে কর্নিয়ার। আর হচ্ছে আইরিস, এই যে ভিতরে ব্লু অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইরিস, যেটা আমরা কালো কালো দেখতে পাই, আইরিস। তো আইরিস হচ্ছে তোমার কন্ট্রোল করে আমাদের চোখের মধ্যে কতটা আলো যাবে। ঠিক আছে, নেক্সট, কে প্রথম ভবিষ্যৎবাণী করেছিলেন যে পারমাণবিক প্রযুক্তি খুবই অপরিহার্য হয়ে উঠবে এবং কেবল বিদ্যুৎ খাতে নয়, বরং জীবনের জন্য অন্যান্য সামাজিক ব্যবহারের জন্যও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? ঠিক আছে, কে প্রথম বলেছিল যে পারমাণবিক শক্তি আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠবে? সেটা হচ্ছে কে? হোমি জাহাঙ্গীর ভাবা নাকি জে.সি. বোস, জগদীশচন্দ্র বোস নাকি এপিজে আব্দুল কালাম নাকি স্যার সিভি রমন? কে প্রথম বলেছিল যে পারমাণবিক শক্তিটা আমাদের জীবনের একটা অপরিহার্য বস্তু হয়ে যাবে? কে বলেছিল? তো এটা বলেছিল হোমি জাহাঙ্গীর ভাবা। ঠিক আছে, হোমি জাহাঙ্গীর ভাবা তিনি বলেছিলেন। দেখো, পারমাণবিক শক্তি যে আমাদের শুধুমাত্র ইলেকট্রিসিটি তৈরির ক্ষেত্রে কাজে লাগবে তা কিন্তু নয়। আজ আমাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে, পরমাণু বোমা রয়েছে, তার কারণেই কিন্তু এত বড় বড় দেশ, চায়না, আমেরিকা আমাদের উপর যুদ্ধ করতে পারছে না। চায়না আমাদের এত শত্রু হওয়া সত্ত্বেও ডিরেক্ট যুদ্ধ কেন করতে পারছে না? কারণ আমরা, আমাদের কাছে পরমাণু বোমা রয়েছে। পাকিস্তান হুট করে চাইলেই কিন্তু এখন আর যুদ্ধ করতে পারছে না, তার কারণ আমাদের কাছে পরমাণু বোমা রয়েছে। তো পরমাণু বোমাটা হচ্ছে সব অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার কাছে পরমাণু বোমা থাকবে তার সাথে যুদ্ধ করার সাহস কারোরই হবে না। ঠিক আছে, তোমরা জানো সম্রাট অশোক, সম্রাট অশোককে সবাই ভয় পেত। কেন ভয় পেত? কারণ তিনি কলিঙ্গের যুদ্ধে যে পরিমাণ ধ্বংস করেছিল, যে পরিমাণে হত্যা করেছিল, মানুষকে মেরেছিল, সেটা দেখে সবাই তাকে ভয় করত। তো যদি তোমাকে, তুমি যদি চাও যে তোমাকে কেউ ভয় করুক, তোমাকে এমন কিছু করতে হবে
বা তোমার কাছে এমন কিছু থাকতে হবে। তুমি যদি AK-47 নিয়ে যাও, তুমি যতই পাতলা হও, তোমার সামনে যদি সব থেকে বড় রেসলার চলে আসে, সেও তোমাকে ভয় করবে। কিন্তু তুমি যদি বিরাট বড় রেসলার হও আর কারো কাছে AK-47 থাকে, তুমি তার কাছে যেতে পারবে না যুদ্ধ করতে। ঠিক সেটাই, নিজেকে প্রোটেক্ট করার জন্য আমাদের কাছে নিজেদের কাছে কিছু ক্ষমতা থাকতে হবে। তো পরমাণু বা পারমাণবিক শক্তি হচ্ছে এমন একটা ক্ষমতা যেটা থাকলে সবাই ভয় করবে। তো সেই কথাটাই প্রথমবার বলেছিল হোমি জাহাঙ্গীর ভাবা, এবং তিনি এই পরমাণু বোমা তৈরি করা বা পারমাণবিক শক্তির বিকাশের জন্য একটা সংস্থা তৈরি করেছিলেন, যে সংস্থাটার নাম হচ্ছে বার্ক। সেটা সম্পূর্ণ নাম কি? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। তিনি এটি স্থাপনা করেছিলেন 1954 সালে, 1954। ঠিক আছে। এবং যে বার্কের যদি লোগোটা তোমরা দেখো, সেখানে লেখা রয়েছে অ্যাটমস ইন দ্য সার্ভিস অফ দ্য নেশন। এটাও খুব গুরুত্বপূর্ণ। যদি বলা হয় কোন সংস্থার লোগোতে লেখা রয়েছে অ্যাটমস ইন দ্য সার্ভিস অফ দ্য নেশন, পরমাণু রাষ্ট্রের কাজে যুক্ত রয়েছে, পরমাণু রাষ্ট্রের কাজে যুক্ত রয়েছে। আচ্ছা, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে বম্বেতে। বম্বের ট্রম্বে বলে একটা জায়গা আছে মহারাষ্ট্রে, সেখানে। ঠিক আছে। আচ্ছা, বার্কের বর্তমানে হেড কে রয়েছে? মানে বর্তমান হেড কে রয়েছে? বিবেক বাসিন। প্রথম হেড কে ভাবা হোমি জাহাঙ্গীর ভাবা, এবং হোমি জাহাঙ্গীর বাবাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান অ্যাটমিক সায়েন্স। ঠিক আছে। নেক্সট, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নিচের কোনটা? লিভার, নাকি ব্রেস্ট বা স্তন্যপ্রায়ী গ্রন্থি, নাকি ঘাম গ্রন্থি, নাকি খাদ্যনালী গ্রন্থি? তো মানব দেহের সব থেকে বড় গ্রন্থি কোনটা? দেখো, মানব দেহের আমাদের সব থেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার। ঠিক আছে, সব থেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার। এবং লিভারকে নিয়ে যে পড়াশোনাটা হয় তাকে বলা হচ্ছে হ্যাপাটোলজি। কি বলা হয়? হ্যাপাটোলজি। এটাও মনে রাখবে, স্টাডি অফ লিভারকে কি বলা হয়? হ্যাপাটোলজি। এবং লিভারকে, আমাদের যে যকৃৎ রয়েছে তাকে বলা হয় কেমিক্যাল ল্যাব। ঠিক আছে, হিউম্যান বডির কেমিক্যাল ল্যাব বা রাসায়নিক ল্যাব কাকে বলা হয়? লিভারকে বলা হয়। এবং মনে রাখবে যে ভ্রূণ, যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে, তো ভ্রূণের মধ্যে যে রক্তের উৎপাদন, ঠিক আছে, ভ্রূণের যে রক্ত নির্মাণ, আমাদের রক্ত কোথায় হচ্ছে? আরবিসি করছে। ঠিক আছে, তো ভ্রূণের রক্তটা কোথায় হয়? লিভারে তৈরি হয়। ঠিক আছে। এবং ভিটামিন এ এবং ইউরিয়া, এই দুটার যে সংশ্লেষণ, এটা হচ্ছে লিভারে। এরপর দেখো গ্ল্যান্ড বা গ্রন্থি কি। দেখো, গ্ল্যান্ড বা গ্রন্থি দুভাগে ভাগ করা হয় মানব দেহে। একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে ক্ষরিত বস্তু সরাসরি আমাদের রক্তের সাথে মিশে যায়, তাকে বলা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি হয়? হরমোন নিঃসৃত হয়। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি হয়? হরমোন নিঃসৃত হয়। আরেকটা গ্ল্যান্ড হচ্ছে তোমার এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে কি ক্ষরণ হয়? এনজাইম, যা আমাদের খাবার পাচনের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে। তো দেখো, আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড দুটারই ছবি দেওয়া রয়েছে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি কি রয়েছে? একটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, আর একটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডকে কি বলা হয় জানো? মানব দেহের তৃতীয় চোখ। পিনিয়াল গ্ল্যান্ড আমাদের একদম মস্তিষ্কে, আমাদের কপালের মাঝখানে থাকে, যেখানে ভগবান শিবের যে তৃতীয় চোখটা থাকে, ঠিক ওই জায়গায়। তো আমাদেরও তৃতীয় চোখ রয়েছে, যেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। কারণ কি? আমরা যদি কোনো একটা কাজ 1 সপ্তাহ ধরে একই রকম ভাবে করি, ধরো আমরা প্রত্যেক দিন যদি খাবার খাই ঠিক দুপুর 1টার সময়, তো দেখবে 1 সপ্তাহ পর অটোমেটিকলি 1টার সময় তোমার খিদে পেয়ে যাবে। এবং তুমি যদি প্রত্যেক দিন সকাল 6টার সময় ঘুম থেকে ওঠো, তো 1 সপ্তাহ পর দেখবে তুমি 6টার সময় অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে। কিসের জন্য? এই পিনিয়াল গ্ল্যান্ডের জন্য।
কারণ পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লক, এবং এটাকে বলা হয় মানবদেহের তৃতীয় চক্ষু। বায়োলজিক্যাল ক্লক বলতে কি, আমরা যেমন মোবাইলে অ্যালার্ম সেট করি, এই পিনিয়াল গ্ল্যান্ডে অটোমেটিক অ্যালার্ম সেট হয়ে যায় যে আমাদের এখন ওঠার সময় হয়েছে, ঘুমানোর সময় হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার কাছে রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ড, এখান থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়। তারপর বুকের কাছে রয়েছে থাইমাস। কিডনির ওপর রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আর একটা রয়েছে তোমার প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা একটু বেশি বিখ্যাত, কারণ কি প্যানক্রিয়াস একদিকে যেমন এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অপরদিকে আবার এক্সোক্রাইন গ্ল্যান্ড, এই যে, তার জন্য এটাকে বলা হয় মিক্স গ্ল্যান্ড। এটার থেকে হরমোন এবং উৎসেচক বা এনজাইম দুটাই ক্ষরণ হয়। আর একটা হচ্ছে তোমার মহিলাদের ক্ষেত্রে থাকে ওভারি, ডিম্বাশয়, ঠিক আছে, যেখান থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়, এবং পুরুষদের থাকে টেস্টিস বা শুক্রাশয়, যেখান থেকে কি ক্ষরণ হয়, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়, ঠিক আছে। এরপর আমরা দেখব আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড, যেগুলো এনজাইম ক্ষরণ হয়, যেমন চোখে আছে তোমার টিয়ার্স গ্ল্যান্ড, মুখে আছে স্যালাইভা গ্ল্যান্ড, যেখান থেকে স্যালাইভা তৈরি হয়। আমাদের চামড়ার মধ্যে আছে ঘাম গ্রন্থি বা সুইট গ্ল্যান্ড। আমাদের লিভারের মধ্যে রয়েছে এনজাইম তৈরি করে স্টোমাক একটা, তার জন্য এরপর রয়েছে মহিলাদের ক্ষেত্রে থাকে ব্রেস্ট গ্ল্যান্ড, যেখান থেকে দুধ উৎপাদন হয়। তাছাড়া রয়েছে লিভার, লিভারও একটা তোমার গ্ল্যান্ড বা গ্রন্থি। প্যানক্রিয়াস, তারপরে ইন্টেস্টাইন, এটাও একটা গ্রন্থি, ঠিক আছে। এগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এখান থেকে বিভিন্ন ধরনের এনজাইম বা জুস নির্গত হয়। নেক্সট, 1955 সালে জাতীয়করণের পর নিম্নলিখিত কোন ব্যাংকটি ভারতের স্টেট ব্যাংকে পরিণত হয় এবং বিশ্বের সবচেয়ে বেশি শাখা রয়েছে তার? কি বলছে, 1955 সালের জাতীয়করণ, ন্যাশনালাইজেশনের পর কোন ব্যাংকের নাম পরিবর্তন করে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করা হয়? ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্দাস ব্যাংক অফ ইন্ডিয়া, নাকি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, নাকি ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া? কার নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করা হয়? তো দেখো, এটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো, এটার ইতিহাসটা একটু আমাদেরকে জানতে হবে, কিভাবে এটা এসবিআই হলো, ঠিক আছে। আমাদের দেশে 1806 সালে একটি ব্যাংক খোলা হয়, যেটার নাম হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল। তারপর 1840 সালে আরো একটি ব্যাংক খোলা হয়, ব্যাংক অফ বোম্বে। এবং পরবর্তী ক্ষেত্রে 1843 সালে ব্যাংক অফ মাদ্রাজ খোলা হয়, ঠিক আছে। এই তিনটা ব্যাংক 1921 সালে কি হয়, মার্জ হয়ে যায়, যুক্ত হয়ে যায়, এবং নাম রাখা হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এবং তখন এটা কিসের মতো কাজ করতো জানো, আরবিআই এর উপর। যেমন আরবিআই এখন সব ব্যাংকে কন্ট্রোল করে, ঠিক সেরকম ভাবে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা ভারতের সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করছিল, মানে ভারতের আরো অন্যান্য যে ব্যাংক রয়েছে তাদেরকে কন্ট্রোল করছিল। 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়। পরবর্তী ক্ষেত্রে যখন 1955 সালের এটা ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ হয়, তখনই এটার নাম পরিবর্তন করে কি রাখা হয়, এসবিআই, ঠিক আছে। এসবিআই, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসবিআই এর লোগো। যদি বলা হয় এসবিআই এর লোগোটা কোথা থেকে বানানো হয়েছে, তো তোমরা আহমেদাবাদের একটা হ্রদ রয়েছে যেটার নাম হচ্ছে কাঁকরিয়া লেক, এই কাঁকরিয়া লেক থেকে এসবিআই এর লোগোটা বানানো হয়েছে, ঠিক আছে। দেখো কাঁকরিয়া লেকটা দেখো, একটা একটা হচ্ছে তোমার বড় হ্রদ, এবং তাকে ঘিরে আহমেদাবাদ শহরটা তৈরি হয়েছে, ঠিক আছে। এই লেকটাকে ঘিরে আহমেদাবাদ শহরটা তৈরি হয়েছে, একদম মিডিল পয়েন্টে রয়েছে, এবং মাঝখানে একটা এরকম রাস্তা রয়েছে। তো এসবিআই লোগোটা দেখো, চারদিক দিকে আর মাঝে একটা রাস্তা, ঠিক আছে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে হিন্দিকে আমাদের দেশের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে? আর্টিকেল 333, আর্টিকেল 345, আর্টিকেল 334, নাকি আর্টিকেল 343? কোন আর্টিকেলে হিন্দিকে ভারতের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে?
দেখো, হিন্দি হিন্দি হচ্ছে আমাদের দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তার মানে এটা নয় যে এটা আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা, না, আমাদের দেশের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, আমাদের দেশে প্রত্যেকটা ভাষাকেই সম্মান করা হয়, কিন্তু একটা তো অফিসিয়াল কাজকর্মের জন্য ভাষা থাকা দরকার। তো আমাদের দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার হিন্দি, বা সরকারি ভাষা হচ্ছে হিন্দি। এটা কোন আর্টিকেলে লেখা রয়েছে? আর্টিকেল নাম্বার 343। দেখো, আমাদের সংবিধানের যদি আমরা ভাগ 17 দেখি, ঠিক আছে, ভাগ 17, সেখানে দেখব সরকারি ভাষাকে নিয়ে আলোচনা করা হয়েছে। সরকারি ভাষা আর্টিকেল নাম্বার 343 থেকে 351 এর মধ্যে, ঠিক আছে। তো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে, যেমন 345, 345 নাম্বার যে আর্টিকেল, এখানে বলছে যে প্রত্যেকটা রাজ্যের আলাদা করে, এভরি স্টেট, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা কি থাকবে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে। থাকতেও পারে, নাও পারে, কিন্তু হ্যাঁ, যেমনটা নয় বাধ্যতামূলক তা কিন্তু নয়। যেমন আমাদের দেশের 9টা রাজ্যের সরকারি ভাষা হচ্ছে হিন্দি, আমাদের পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হচ্ছে বাংলা, কিন্তু মনে রাখবে মেঘালয়, তারপর হচ্ছে মিজোরাম, আর একটা হচ্ছে নাগাল্যান্ড, এই 3টা রাজ্যের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। আর্টিকেল নাম্বার 348 বলছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হবে ইংরেজি। আর্টিকেল নাম্বার 346 কি বলছে জানো? আর্টিকেল নাম্বার 346 বলছে যে যদি একটা রাজ্য অন্য কোনো রাজ্যের সাথে, ধরো বিহার এবং পশ্চিমবঙ্গ, এই দুটো রাজ্যের কথা কমিউনিকেশন হচ্ছে, চিঠির আদান প্রদান বা যে হোক ভাবে পশ্চিমবঙ্গ এবং বিহার এই দুটো রাজ্যের কথোপকথন হচ্ছে, তখন কোন ভাষাটা ব্যবহার করা হবে? হয় হিন্দি, নয় ইংলিশ। হিন্দি বা ইংরেজি এই দুটো ভাষার মধ্যে একটা ভাষাকে ব্যবহার করা হবে, ঠিক আছে। আজকের শেষ প্রশ্ন বলছে কি, তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ কোন সালের মধ্যে সংঘটিত হয়েছিল? থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার 1794 থেকে 96, 92 থেকে 94, 90 থেকে 92, নাকি 96 থেকে 98? কখন তৃতীয় অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল? 3 নাম্বারটা হয়েছিল তোমার 1790 থেকে 92 এর মধ্যে। তখন মহীশূরের কে ছিল? টিপু সুলতান, ঠিক আছে। এবং এই যুদ্ধে টিপু সুলতান হারার পরে একটা ট্রিটি হয়েছিল, ট্রিটিটার নাম কি? শ্রীরঙ্গপট্টনমের ট্রিটি, শ্রীরঙ্গপট্টনমের সন্ধি, ঠিক আছে। প্রথম যে অ্যাংলো মাইসোর ওয়ার সেটা হয়েছিল তোমার 1766 থেকে 69। এখানে কে ছিল? হায়দার আলী। এখানে কিন্তু হায়দার আলী জিতেছিল। 3 নাম্বারটা হয়েছিল তোমার 1780 থেকে 84, এবং এই সময়ে হয়েছিল পার্থনোভোর যুদ্ধ, এবং এই পার্থনোভোর যুদ্ধে কার মৃত্যু হয়েছিল? হায়দার আলীর মৃত্যু হয়। 3 নাম্বারটার সময় টিপু সুলতান 1790 থেকে 92, এবং 4 নাম্বার যে অ্যাংলো মাইসোর ওয়ার যেটা 1799 সালে হয়েছিল, ঠিক আছে। এখানে টিপু সুলতানকে অ্যাটাক করেছিল কে জানো? ওয়েলেসলি, ঠিক আছে। তো আজকের ক্লাসের এই প্রশ্নগুলোই ছিল জিকে, বাকি এতগুলো ক্লাস করানো হয়েছে যে প্রশ্ন অনেক রিপিট হচ্ছে, ঠিক আছে, তার জন্য সেগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমাদেরকে যেমন প্রথমেও বলেছিলাম যে একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে, আবার লাস্টেও বলছি তোমরা অবশ্যই ব্যাচটা পারচেজ করো। এনটিপিসি এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষাকে টার্গেট করে মাত্র 1500 টাকা, ঠিক আছে, ওয়ান টাইম পেমেন্ট, 6 মাসের জন্য 1500 টাকা দিলেই তোমরা এনটিপিসি এবং গ্রুপ ডি মানে একটা ব্যাচের টাকাতে তোমরা দুটো ব্যাচ পড়তে পারবে, ঠিক আছে, এনটিপিসি এবং গ্রুপ ডি। এখানে তোমাদেরকে লাইভ ক্লাস করানো হবে, প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ফর্মও পাবে,
তোমাদেরকে ফুল মক টেস্ট 15টা দেওয়া হবে। টপিক ওয়াইজ মক টেস্ট তো হতেই থাকবে, আবার ডাউট ক্লিয়ারিং এর জন্য আলাদা করে ক্লাস দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করো এবং ব্যাচটাকে এখনই এনরোল হয়ে যাও, ঠিক আছে? কারণ খুব বেশি দিন নেই আর পরীক্ষার, আর কয়েকদিনের মধ্যে অফিসিয়াল নোটিশ চলে আসবে কবে পরীক্ষা হবে না হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রস্তুতি কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দাও। চলো, আজ এই পর্যন্তই, টাটা।